বাংলাদেশের রাজনীতিতে তো সশস্ত্র বাহিনী গোয়েন্দা সংস্থাগুলো রোল প্লে করে, সিরিয়াসলি রোল প্লে করে। প্রতিবারই দেখবেন বাংলাদেশের ডেলিগেশন যখন চায়না যায় তখন ইন্ডিয়ান প্রোপাগান্ডা মেশিন গুলো খুব সিরিয়াসলি বেশ কিছু ইস্যুস হাইলাইট করে। ইভেন দেখবেন হাসিনা থাকা অবস্থায়, হাসিনা যখন বেইজিং যাইতো দেখবেন লট অফ ইস্যুস এখানে আসে, যে এই ভারতের বলয় থেকে বের হয়ে গেল, এই পাকিস্তানের ষড়যন্ত্র, আইএসআই এখানে অনুপ চেটিয়াদেরকে উলফাকে আবার করতেছে, অবৈধভাবে অস্ত্র পাঠাচ্ছে। দেখবেন এরকম ওই পার্বত্য চট্টগ্রামে কুকি চীনের ঘাঁটি আবিষ্কার হয়েছে, হিজবুত তাহরির জঙ্গিরা মিলে ওইখানে প্রশিক্ষণ নিচ্ছে টাকার বিনিময়ে। দেখবেন এরকম মুখরোচক অনেক খবর বের হয়ে আসে। সেনা প্রধানের ব্যাপারে আপনি ব্যক্তিগত আক্রমণ করে কিছুই বলেন না, সেনা কোনো বিষয় না, বাহিনী মানে এই আর্ম ফোর্সেস এর লিডারশিপ তো বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিচ্ছে, যে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা গুম খুন মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য লুটপাট টাকা পাচার করা, হেন কোনো অপরাধ নাই যার সাথে তারা জড়িত না। গণহত্যার যে মানবাধিকার অফিসের যে রিপোর্ট সেখানে কিন্তু বলা আছে ৬৬% মৃত্যুর জন্য লিথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে। ডিজিএফআই চিফরা, এনএসআই চিফরা লন্ডনে আমেরিকাতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, আপনারা জানতেন না? তারেক রহমানের ব্যাপারে আপনার অভিযোগ থাকতে পারে, তিনি অন্যায় করছেন, আহ্বান করছেন, কি করছেন, তো বিচার করবেন। তারেক রহমানকে মারধর করলেন কেন, হাড্ডি ভেঙে দিলেন কেন? আমরা কি পরিমাণ আতঙ্কের ভিতরে জীবনযাপন করছি গত বছরগুলোতে। ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি যে পরিমাণ হেনস্থা করেছে আমাদেরকে, এটা তো একটা ফোর্সের রেসপন্সিবিলিটি হইতে পারে না যে একটা গণতান্ত্রিক শক্তিকে আপনি এভাবে সাপ্রেস করবেন। অতএব তারা দেখতে পাচ্ছে যে আমার শপথ, আমার প্রশিক্ষণ তো নিজের দেশের লোক মারার জন্য না। অতএব এটা সিরিয়াসলি আশঙ্কা করা হয়েছিল যদি এই কোর্স যেটা আর্ম ফোর্সেস এর সিনিয়র লিডারশিপ নিয়েছেন না নিতেন, তাহলে সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ শুরু হয়ে যেত এবং এইটা গণভবনকেও রেহাই দিত না। আমাকে গোয়েন্দা সংস্থাগুলো এসে আমাদেরকে বলছে যে আপনাদেরকে নির্বাচনে যেতে হবে, ওয়াদা দিতে হবে এবং পাবলিকলি বলতে হবে যে আপনারা ২৪-এ হাসিনার অধীনে নির্বাচনে যাবেন। আমরা চাই না আমাদের সেনাবাহিনী পাকিস্তানের মতো দেশের ইতিহাসের জিন্নার পরে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী ইমরান খানকে কুটু করায় টরায়া পলিটিক্যাল পার্টিকে দিয়ে নো কনফিডেন্স করায় জেলে ঢুকে রাখছে। ওই পার্টিকুলার বক্তব্যটাকে যেটা রেফার করা হচ্ছে সেখানে এই বক্তব্যটা হচ্ছে গত বছরের হাসিনা যেদিন পালায় ৫ই আগস্টের একটা বক্তব্য, পুরাতন বক্তব্য, এবং ওখানে আমি দু একটা অসুন্দর শব্দ ব্যবহার করেছি, এটা সত্য, কিন্তু সেটা সেনাপ্রধান সাপেক্ষে না। যেটা হচ্ছে ওই অসুন্দর শব্দগুলোকে কেটে বিভিন্ন চ্যানেলে আপনার সেনাপ্রধানকে যখন কথা বলেছি, সেনাপ্রধানের আগে ওই শব্দগুলো বসায় দেওয়া হয়েছে, যে অ্যাজ ইফ ওই গালিগুলো আমি ইয়েকে দিচ্ছি, সেনাপ্রধানকে দিচ্ছি। সেনাপ্রধান থেকে শুরু করে সামরিক বাহিনীর যে রোল গত ১৬ বছর ১৮ বছর আমরা দেখেছি, এটা পেশাদার ছিল না। এবং তারা কারা, যারা আমাদের মুক্তির লড়াইতে নেতৃত্ব দিয়েছিলেন ৭১-এ, আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে সেক্টর কমান্ডার মেজর জলিল, আপনার জেনারেল ওসমানী, এই মানুষগুলোর প্রতি জাতি কি পরিমাণ কৃতজ্ঞ আর কি। তাদের একটা ঐতিহাসিক মুক্তির লড়াইতে তারা নেতৃত্ব দিয়েছেন। তারা আমাদের দুঃখে কষ্টে দেশপ্রেমিক মানুষ ছিলেন, ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। গণতন্ত্র রেস্টোরেশন, বাকশালের নির্বাচনের পরে, বাকশাল গঠন হওয়ার পরে ওসমানী সাহেব রিজাইন করলেন, পদত্যাগ করলেন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখিয়ে। শহীদ প্রেসিডেন্ট ৩.৫ বছর যে অসাধারণ ভাবে দেশটাকে ঢেলে সাজিয়েছেন, এই মানুষগুলোর ধারাবাহিকতাই তো সামরিক বাহিনী। কিন্তু আমরা দেখলাম ২০০৭-এর 1/11-এর পর থেকে তারা যে রোলগুলো প্লে করেছে সেটা পেশাদার সুলভ ছিল না। এবং সেটা শুধু এখন না, আমি বিভিন্ন সময়ে গত কয়েক বছর থেকে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, যে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা গুম খুন মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য লুটপাট টাকা পাচার করা, হেন কোনো অপরাধ নাই যার সাথে তারা জড়িত না। এবং এইটা যে একটা সিস্টেম্যাটিকলি আমার সেনাবাহিনীকে, আমার সশস্ত্র বাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছে। এবং দেখেন ১৯শে জুলাই যে এই গণভবনে যে শুট অন সাইট পলিসি তারা একমত হইল, কাকে দিয়ে এটা এনফোর্স করছে? আমাদের সশস্ত্র বাহিনীর দিকে দিয়েই তো করেছে। তো জুলাই আগস্টের গণহত্যার সাথেও তো এই বাহিনীগুলো সদস্যরা জড়িত, সবাই না, কোন কোন সদস্যরা তো জড়িত। আমরা তো তাদেরকে গুলি করতে দেখেছি বসিলায় মোহাম্মদপুরে, আমরা তো দেখেছি স্পটে, এটা দুইটা স্পটে সেনাবাহিনীর কথা যদি আপনি স্পেসিফিক বলেন তাহলে উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি করতে দেখেছি। তো এটা তো আমাদের আকাঙ্ক্ষিত ফোর্স হইতে পারে না। তার তো দায়িত্ব ছিল যে আপনি গণ অভ্যুত্থানের পক্ষে রোল প্লে করবেন অথবা নিউট্রাল থাকবেন, যেটা জেনারেল নুরুদ্দিন সাহেব বলেছেন, একসময় করেছেন। শেষ পর্যায়ে তো তারা এটা করেছে। সেটা করেছে
আংশিক বলতে পারেন, অথবা এটাতে সবচেয়ে বেশি ক্রেডিট আমি যাদেরকে দিব সেটা হচ্ছে জুনিয়র অফিসাররা। হয়তো এটা পক্ষে আপনি 3 আগস্টের মিটিং এর কথা হয়তো বলছেন, যে মিটিংটাই পরিস্থিতিটা পাল্টে দিয়েছিল, যে গণঅভ্যুত্থানের যদিও এটা রিসেন্টলি জাতিসংঘের মানবাধিকার কমিশনার তুর্কের বক্তব্যে আরো কিছু ইনফরমেশন আমাদের অ্যাড হয়েছে, পরিষ্কার করে বলেছে তারা ইন্টারফেয়ার করেছে, এবং গণহত্যার যে মানবাধিকার অফিসের যে রিপোর্ট সেখানে কিন্তু বলা আছে 66% মৃত্যুর জন্য লিথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে। পুলিশ কিন্তু লিথাল ওয়েপন ব্যবহার করে নাই, পুলিশ হচ্ছে রাবার বুলেট ইউজ করে। যারা আহত হয়েছে, এমন তো হতে পারে যে পুলিশকে দিয়ে দেওয়া হয়েছিল ওই সময় লিথাল ওয়েপনটা, কিন্তু আমাদের নট আনলাইকলি এটা কিছু কিছু ক্ষেত্রে এটা ইনভেস্টিগেশন হোক, বাট আমরা দেখলাম যে র্যাবে এবং বিজিবিতে, র্যাবে তো ম্যাসিভলি বিজিবিতে র্যাব এবং বিজিবি হলো এই অস্ত্রগুলো ক্যারি করে, এবং এই অস্ত্রের ট্রেনিংটা পুলিশের থেকে হলো আর্ম ফোর্সেস এর অফিসারদের বেশি আছে। এখন আমরা যারা রিপাবলিক রাষ্ট্র চাই, জনগণের রাষ্ট্র চাই, যে লড়াইটা আমরা গত 16 বছর থেকে রাজনৈতিক জায়গা থেকে আমরা করেছি, আমাদের মতো করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা তো কখনো ওনাদেরকে আমাদের পাশে পাই নাই। ডিজিএফআই, এনএসআই থেকে শুরু করে প্রত্যেকটা ফোর্স যেভাবে গণতন্ত্রের বিপক্ষে দাঁড়িয়েছে, এটার জন্য সেনাবাহিনী যতটা দায়ী তার চেয়ে বেশি কি রাজনৈতিক নেতৃত্ব দায়ী নয়? দায়ী, সার্টেনলি দায়ী, কিন্তু হচ্ছে কারণ আপনি যদি প্রধানমন্ত্রীর নির্দেশ হয়, প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যদি আমি তাদের সর্বাধিনায়কের কথা বলি, তো তাদের নির্দেশের বাইরে তো গিয়ে তারা কতটুকু করতে পারে? এটা সত্য, কিন্তু আপনার না বলার সুযোগ আছে, অ্যাজ এ ফোর্স না বলার সুযোগ আছে। এই কারণে 3 তারিখ কি হাসিনা চাইছিল যে ওনারা গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নেয়? সেটা তো আপনি 14তে 18তেও করতে পারতেন। আমি যেটা বলতে চাচ্ছি, বিষয় হলো যে আপনি দরবার ডাকছেন, তো বর্তমান চিফ সকল অফিসারকে ডাকছে না, তাহলে 3 তারিখে কি হাসিনা চাইছে দরবার ডাইকে আপনারা গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নেন? সেটা চাইনি তো, তাহলে আপনি অবস্থান নিছেন কেন? তাহলে এটাকে আপনি 2014তে জানতেন না, এক্স্যাক্টলি 2018তে জানতেন না, 2024-এ জানতেন না, 2011-তে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হলো তখন জানতেন না, ডিজিএফআই যে জানতেন না, মানবাধিকার লঙ্ঘন করছে জানতেন না, ডিজিএফআই চিফরা, এনএসআই চিফরা লন্ডনে আমেরিকাতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, আপনারা জানতেন না? তারেক আহমদ সিদ্দিকী যেখানে সিন্ডিকেট ডেভেলপ করছে আপনারা জানতেন না? তাইলে এটা যদি আপনি বলেন, না এটা যদি আপনি বলেন, তাইলে আপনার দাবিটা কি যে স্পেসিফিকলি যারা বিশেষ করে এই 16 বছরে, একটা হলো যে পলিটিক্যাল কারণে তারা অনেক অর্ডার ক্যারি করছে, আপনি যেটা বলছেন যে এটা তারা বিদ্রোহ করতে পারতো, যেমনটি 3 তারিখে করেছে, বিদ্রোহ অনেকটা বিদ্রোহ বলা যায়, বিদ্রোহ বলবো না, তারা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছেন। প্রাতিষ্ঠানিক জেনারেল ওয়াকার যেটা করেছেন, উনি ডিসএগ্রি করতে পারতেন, ব্যক্তিগতভাবে সিম্পলি হাসিনার লাইনে থাকতে পারতেন, যে সরকার প্রধান বলছে আমরা আমাদের কাজ চালায় যাব, আমরা শুট অন সাইট পলিসি কন্টিনিউ করব, আমরা কারফিউ ক্যারি অন করব, সরকার প্রধান যা বলছে তাই। আর আরেকটা হচ্ছে উনি বুঝতে পারছেন যে এই সিদ্ধান্তটা আর্ম ফোর্সেস এর ভিতরে পপুলার না, আমার সোলজাররা, আমার জওয়ানরা, আমার সিপাহীরা, আমার যারা জুনিয়র অফিসাররা, কমান্ডিং অফিসাররা আছেন, তারা এই সিদ্ধান্তের সাথে সন্তুষ্ট না, কারণ সর্বোপরি দেশের মানুষ এটা চাচ্ছে না। মানুষের কথা বাদই দিলাম, দ্বিতীয় যেটা হয়েছে এখানে সেটা হচ্ছে যে আপনি ডিসিশন ক্যারি করবেন কাদেরকে দিয়ে? সিনিয়র অফিসাররা তো ফিল্ডে গিয়ে আপনার কমান্ডিং পজিশনে থাকে না, জুনিয়র অফিসাররা হচ্ছে তারা দেখতেছে যে তার ট্রেনিংটা হচ্ছে আমার শত্রুর বিরুদ্ধে আমি লড়াই করব, আমার সীমানা পাহারার জন্য, আমার আকাশ পাহারা দেওয়ার জন্য, আমার বাচ্চাদের মারার জন্য না, আমার শিশুদের মারার জন্য। আমার শপথ, বিএম এর যে শপথ আছে, প্রত্যেক অফিসার এবং সোলজারকে বিএম এর শপথ করতে হয়েছে, সেই শপথে বলা আছে আমার স্বাধীনতার কথা, সার্বভৌমত্বের কথা, জাতীয় স্বার্থের কথা, সংবিধানের কথা বলে দেওয়া আছে। আমার দেশের নাগরিকের উপর গুলি করা, মিছিল করছে, দ্বিমত করছে, আপনি আমার সাথে দ্বিমত করলে আপনি দ্বিমত করবেন, কিন্তু আপনি আমাকে তো মেরে ফেলতে পারেন না। অতএব তারা দেখতে পাচ্ছে যে আমার শপথ, আমার প্রশিক্ষণ তো নিজের দেশের লোক মারার জন্য না। অতএব এটা সিরিয়াসলি আশঙ্কা করা হয়েছিল যদি এই কোর্স যেটা আর্ম ফোর্সেস এর সিনিয়র লিডারশিপ নিয়েছেন না নিতেন, তাহলে সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ শুরু হয়ে যেত এবং এইটা গণভবনকেও রেহাই দিত না। অতএব একটা সেফ শান্তিপূর্ণ এক্সিটের জন্য উনি একটা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছেন, এবং এই প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের জন্য সবাই দেশবাসীকে কিন্তু আমরা সবাই মিলে ওনাকে অ্যাপ্রিশিয়েট করেছি, সেটাই যে এই কালেক্টিভ ডিসিশনটা কারেক্ট হয়েছে। কিন্তু এটার মানে এটা না যে আপনি 18 বছরের সব অন্যায় নাই হয়ে গেছে। 18 বছরে যারা স্পেসিফিকলি, আমি ওই কথাটি জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে, যে সেনাবাহিনীর ভিতরে 18 বছরে যারা অতি উৎসাহী হয়ে দলীয় ক্যাডারের মতো ভূমিকা রোল প্লে করেছে, জেনারেল মুজিবের কথাটা এখানে আসতে পারে, সর্বশেষ যার ভূমিকাটা
এর আগেও যারা এই ডিজিএফআই দায়িত্ব পালন করেছেন, ব্রিগেডিয়ার জিয়াউল হাসানের মতো অনেকে, জেনারেল জিয়াউল হাসান এখন যিনি আরো যারা আছেন জেলে আছেন, তো যারা রোল প্লে করেছেন তাদেরকে তো বিচারের মুখোমুখি করতে হবে, করা উচিত। তাদেরকে অনেককে চাকরিচ্যুত করা হয়েছে কিংবা চাকরি থেকে রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে, কিন্তু খালি রিটায়ারমেন্টে পাঠানোটাই কিন্তু ইয়ে না, তারা যে অন্যায়টা করেছেন এটা বিচার তো হবে। এখন যে প্রক্রিয়াধীন আছে কিন্তু হবে। যে আমাদের কিছু শব্দকে ভুল বুঝানোর চেষ্টা করা অথবা ভুল হিসাবে না নিয়ে আমার অনুরোধ হচ্ছে এটাকে সাবস্টেন্স আকারে নেন, কারণ আমরা রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশনের সংস্কার চাই। আপনি বলতে চাচ্ছেন যে আপনি বাহিনী শব্দে আটকে যায় না, সামগ্রিকভাবে পুরো সেনাবাহিনী কিংবা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আপনার কোনো অবস্থান নেই, থাকার সুযোগ নাই তো, যারা অপরাধী তাদের বিরুদ্ধে আপনার অবস্থান। কিন্তু আমরা চাচ্ছি যে আপনাদের একটা সিরিয়াস রিভিউ হওয়া দরকার আপনাদের মধ্যে, যে আমরা গত 18 বছরে কি কি অন্যায় করেছি যেটা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেছে। এখানে আপনাকে একটু ইয়ে করে, এখানে একটা কমিটি, সেনাপ্রধান রিসেন্টলি রাওয়া ক্লাবে যে বক্তৃতা করেছিলেন সেখানে উনি একটা কমিটির কথা বলেছিলেন, যে একটা কমিটি করে দিয়েছে এবং তারা এগুলো রিভিউ করছে যে 18 বছরে অন্যায়। ওটা সম্ভবত যারা চাকরি হারাইছেন, যাদেরকে বিএনপি জামাত তকমা দিয়ে, জঙ্গি তকমা দিয়ে অথবা আওয়ামী লীগ না তকমা দিয়ে যে সকল সিপাহী জওয়ান এবং অফিসারদেরকে ডিসমিস করা হয়েছে এবং চাকুরি, বেতন, বোনাস, স্বাস্থ্য সেবা, তারপরে আবাসন সকল সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে, সম্ভবত ওই কমিটিটাকে উনি রেফার করেছেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমরা যারা রিপাবলিকের ক্যারেক্টারের চরিত্রের রাষ্ট্র চাই, আমার রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তো জনগণের প্রতিষ্ঠান হতে হবে। তাহলে কোন কোন জায়গায় আপনি জনগণের প্রতিষ্ঠান হইলেন না? এই আর্ম ফোর্সেসের লিডারশিপ তো বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিচ্ছে, তাদের প্রতিষ্ঠান থেকে, তাদের ভিতরে ছিল। এবং কার, যিনি সেনাপ্রধান ছিলেন তার বাসা ছিল এটা, যিনি সেক্টর কমান্ডার ছিলেন, যিনি জেড ফোর্সের কমান্ডার ছিলেন, যিনি স্বাধীনতার ঘোষক, তারেক রহমানের ব্যাপারে আপনার অভিযোগ থাকতে পারে তিনি অন্যায় করছেন, আহ্বান করছেন, কি করছেন, তো বিচার করবেন। তারেক রহমানকে মারধর করলেন কেন? হাড্ডি ভেঙে দিলেন কেন? এবং শুধু তাই না তো, আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম আমরা কি পরিমাণ আতঙ্কের ভিতরে জীবনযাপন করছি গত বছরগুলোতে। ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি যে পরিমাণ হেনস্থা করেছে আমাদেরকে, এটা তো একটা ফোর্সের রেসপন্সিবিলিটি হইতে পারে না যে একটা গণতান্ত্রিক শক্তিকে আপনি এভাবে সাপ্রেস করবেন। তা আমার কথা হচ্ছে, দয়া করে আপনারা আমার 2-4টা শব্দে আটকে যায় না, আপনারা আমার টোটাল ইনস্টিটিউশনাল রিফর্মের বিষয়টাকে সাবস্টেন্স আকারে নেন, আপনারা দয়া করে রিভিউ করেন। সর্বশেষ যে ঘটনাটি ঘটলো যে এই হাসনাত আব্দুল্লাহর বক্তব্য নিয়ে, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা দেখেন, এটা একান্তই হাসনাতের স্ট্যাটাস, এটা আপনার তাকে জিজ্ঞেস করতে হবে এবং সে তো এটা ব্যাখ্যাও দিয়েছে এবং তাদের বেশ কিছু সহকর্মীরাও এই ব্যাপারে কথা বলেছে। একটা বিষয় দেখেন, এই মিটিং সম্পর্কে তো আমি মন্তব্য করার থেকে যেটা বলবো, বাংলাদেশের রাজনীতিতে তো সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থাগুলো রোল প্লে করে, সিরিয়াসলি রোল প্লে করে। এবং কিভাবে করে দেখেন, আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমরা 2022 সালে দলের নিবন্ধনের জন্য আবেদন করলাম। আমাদের আবেদনটা শর্ট লিস্টে 93টা দলের ভিতরে প্রথম শর্ট লিস্টে 12টার ভিতরে 1 নম্বরে ছিল। ওই 12টার পরে শর্ট লিস্ট আরেকটা হয়েছে 4টা শর্ট লিস্ট, ওই 4-এর ভিতরে আমার দল 1 নম্বরে ছিল রিকোয়ারমেন্ট ফুলফিল করার ব্যাপারে। আমাকে নিবন্ধন দিল না। আমাকে গোয়েন্দা সংস্থাগুলো এসে আমাদেরকে বলছে যে আপনাদেরকে নির্বাচনে যেতে হবে, ওয়াদা দিতে হবে এবং পাবলিকলি বলতে হবে যে আপনারা 24-এ হাসিনার অধীনে নির্বাচনে যাবেন, টাকা পয়সা, সিট, হাবি জাবি যা যা লাগে আমরা দিব। আবার উল্টাটা দেখেন, তারা বিএনএম, বিএসপি নামক দল বানাই দিছে না? আপনারাই তো বিভিন্ন জায়গাতে সাংবাদিকরা। এখন আপনারা কি চান? সামরিক বাহিনীর ভূমিকাটা কি হওয়া উচিত? সিম্পলি প্রফেশনাল সোলজার, একটা সিভিলিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে চাকরি করবেন আপনারা, সোলজার, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রহরী। আমেরিকাতে কি করে, ব্রিটেনে কি করে, ডেভেলপ ডেমোক্রেটিক কান্ট্রিগুলোতে সোলজাররা যা করে। আমরা চাই না আমাদের সেনাবাহিনী পাকিস্তানের মতো দেশের ইতিহাসের জিন্নার পরে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী ইমরান খানকে কুটু করায় টরায়, পলিটিক্যাল পার্টিকে দিয়ে নো কনফিডেন্স করায় জেলে ঢুকে রাখছে। টার্কিতে দেখেন, একের পর এক এরদোয়ানকে ইনস্টেবল করার চেষ্টা করেছে, 2016-তে কু করবার চেষ্টা করেছে, ইসরায়েলের সহায়তা নিয়ে তারা। মিশরে দেখেন, আরব বসন্ত ভন্ডুল করে দিয়েছে। মিশরে 5000 বছরের প্রথম নির্বাচিত সরকার মুরসিকে 1.5-2 বছরের মাথায় সিসি এসে ভন্ডুল করে দিয়েছে। আপনার এই যে মুহূর্তে সেই বিতর্কটা হলো, আমি আপনাকে ইন্টারাপ্ট করছি, যে তখন তো আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার চীন সফরে যাচ্ছেন এবং এটা ভাইটাল ভিজিট হিসেবে গণ্য করা হচ্ছে। তো এই মুহূর্তে এসে এই রাজনৈতিক নেতৃত্বের নতুন ছাত্রদের এই ভূমিকাটা কিংবা এরকম একটা বিতর্ক সৃষ্টি করাটা কি ঠিক হয়েছে আপনি মনে করেন?
এখন একটা বিষয় হইল যে আপনার আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা তো প্রতিদিন রাষ্ট্রের সংস্কার নিয়ে কথা বলি, প্রত্যেকটা ইনস্টিটিউশনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইভেন্টে যাই, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাই, কলেজে যাই, আমরা কথা বলি রাষ্ট্রের ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার সংস্কার নিয়ে আমরা কথা বলি। আমরা গত 5-6 বছর থেকে আমার 5 বছরের রাজনৈতিক জার্নিতে আমি গুম খুন নিয়ে কন্টিনিউ কথা বলেছি, আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে কথা বলেছি, পুলিশ র্যাব নিয়ে কথা বলেছি, কন্টিনিউ কথা বলেছি। এবং এই কথা বলার ভিতরে কোনো সমস্যা নেই, আমাকে কন্টিনিউ রাষ্ট্রের সংস্কার নিয়ে কথা বলতে হবে। রাষ্ট্রের সংস্কার মানে হচ্ছে আমার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে পেশাদারিত্বের জায়গায় নিয়ে যাওয়া, প্রফেশনালি কাজ করবে। সে প্রজাতন্ত্রের যে সেবক, যেটা সার্ভেন্টস বলা হচ্ছে, আমার সার্ভেন্টস শব্দটার অর্থ নিয়েও সমস্যা হয়েছে, যে আমরা চাকর বাকর বলেছি। প্রজাতন্ত্রের মানে পাবলিক সার্ভেন্টস এর মানে কি? আমি প্রজাতন্ত্রের চাকর, এইটা ডেরোগেটিভ অর্থে নেওয়ার কোনো দরকার নাই। যেটা আমরা নিজেরাও আমাদেরকে চাকর বলি, আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা তো আসলে জনগণের চাকর, আমরা তাদের মানে বুয়ার কাজ করতেছি, আমরা তার দারোয়ানের কাজ করছি, আমরা তার হয়ে কথা বলছি, মানে কি আমরা তার বাগানের মালি কাজ করছি, সেবক বলা হয় আর কি। যাই হোক, যে ভাষায় বলে জনগণের সেবক, রাজনীতিবিদদের এটা বলা হয়, আর তাদের সার্ভেন্ট আমরা মনে করি আমরা হইলাম জনগণের চাকর বাকর। আসলে আমরা রাজনীতি করি, আমরা জনগণের হয়ে কথা বলি, জনগণের হয়ে তাদের আওয়াজগুলো তুলি। তো প্রজাতন্ত্রের কর্মচারীরাও তাই। তো মানে সে অংশ বাদ দিয়ে এই জায়গা থেকে হাসনাত আব্দুল্লাহরা অথবা যে কথাগুলো বলেছে, যে ইন্টারফিয়ারেন্সের জায়গাটা এখানে আছে, সিরিয়াসলি আছে। এই আমলাতন্ত্র, বোধ সামরিক বেসামরিক আমলাতন্ত্রের এই নিয়ন্ত্রণ, ইন্টারফিয়ারেন্সের জায়গাটা বন্ধ হওয়া দরকার। বন্ধ না হলে যেটা হবে, রাষ্ট্রে গণতন্ত্রটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। তো আমরা চাচ্ছি ফর গডস সেক, আল্লাহর ওয়াস্তে, আপনারা সবাই যার যার জায়গা থেকে। আমি টাইমিং এর কথাটা বলছিলাম, যে এই সময় এই বিতর্কটা তোলা। এবং আরেকটা প্রশ্ন আসছে যে যদি 11ই মার্চে ঘটনাটি ঘটে থাকে, তাইলে এটা কেন এসে 10 দিন পরে কিংবা 12 দিন পরে এটা কেন এটা নিয়ে আসা হলো? এখন এটার ভিতরে একটা বিষয় হইলো যে প্রতিবারই দেখবেন বাংলাদেশের ডেলিগেশন যখন চায়না যায়, তখন ইন্ডিয়ান প্রোপাগান্ডা মেশিন গুলো খুব সিরিয়াসলি বেশ কিছু ইস্যুস হাইলাইট করে। ইভেন দেখবেন হাসিনা থাকা অবস্থায়, হাসিনা যখন বেইজিং যাইতো দেখবেন লট অফ ইস্যুস এখানে আসে, যে এই ভারতের বলয় থেকে বের হয়ে গেল, এই পাকিস্তানের ষড়যন্ত্র, আইএসআই এখানে অনুপ চেটিয়াদেরকে, উলফাকে আবার ইয়ে করতেছে, অবৈধভাবে অস্ত্র পাঠাচ্ছে। দেখবেন এরকম ওই পার্বত্য চট্টগ্রামে কুকি চীনের ঘাঁটি আবিষ্কার হয়েছে, হিজবুত তাহরির জঙ্গিরা মিলে ওইখানে প্রশিক্ষণ নিচ্ছে টাকার বিনিময়ে। দেখবেন এরকম মুখরোচক অনেক খবর বের হয়ে আসে। হাসনাত আব্দুল্লাহর একটা নিউজ এটাকে এত সিরিয়াসলি প্রপাগেট করবার জন্য কোনো মেশিনারি কাজ করেছে কিনা, এটা একটা ব্যাপার। স্ট্যাটাস তো সে ডেইলি দেয়, সে ডেইলি কোনো না কোনো বিষয়ে কথা বলে, কিন্তু ওই একটা স্ট্যাটাস, যেমন আমি সেনাবাহিনী নিয়ে তো আজকে নতুন কথা বলি নাই, আমি গত কয়েক বছর থেকেই তাদের রিফর্ম নিয়ে কথা বলছি, তাদেরকে জনগণের বাহিনী বানানোর কথা বলছি, কিন্তু 2-3 দিন আগের বক্তব্যটা এত ভাইরাল হলো কেন? এটা এখানে আমি নতুন কোনো কথা বলি নাই। আমি আর্ম ফোর্সেসের যারা মজলুম অফিসার, মজলুম জওয়ান, মজলুম সিপাহী, তাদের হয়ে অনেক ফোরামে কথা বলেছি, রাওয়াতে গিয়েও কথা বলেছি। এই যে হাজার হাজার সশস্ত্র বাহিনীর সদস্যদের উপরে, অফিসারদের উপরে জুলুম করা হয়েছে, পিলখানা গণ, আমরা সর্বপ্রথম কমিশন চাইছি। আমি যদি ভুল না করে থাকি, আপনি একটু আগে বলছিলেন যেটা, যে সেনা প্রধানের ব্যাপারে আপনি ব্যক্তিগত আক্রমণ করে কিছুই বলেন না। সেনা বিষয় না, বাহিনী মানে মূল বিষয়টা কি, মানে সেনা প্রধান সিস্টেম নিয়ে কথা বলেছেন এবং প্রতিষ্ঠান নিয়ে বলেছেন। সেনা প্রধান তো আসলে ব্যক্তিরা, সেটা একটা প্রতিষ্ঠানকে। যখন আমি বলি জাহিদ ভাই আপনাদের লেখালেখির মান কিন্তু বাড়ানো দরকার, এটা মানে এটা না যে আমি আপনাকে বলছি যে আপনার লেখার মান ভালো না, বলছি যে আমার দেশের লেখার মানের ভালো করা দরকার, ডেভেলপ করা দরকার। আমি যখন সেনাপ্রধানকে বলছি যে আপনি অন্যায় কাজ করছেন, আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, অথবা আপনি এই পক্ষে থাকেন ওই পক্ষে থাকেন না, আপনি গণ অভ্যুত্থানের জন্য ভালো রোল প্লে করেছেন, এটা কন্টিনিউ করেন, এর মানে তো ওনাকে ব্যক্তিগত ভাবে বলছি না, টোটাল প্রতিষ্ঠানকে বলছি। এবং এই বক্তব্যগুলো সবসময় দয়া করে মাথায় রাখা দরকার, শব্দে যেন আমরা আটকে না যাই। আমার একটা নিজস্ব স্টাইল আছে, আমি যখন কথা বলি, আপনি যখন কথা বলেন আপনার একটা নিজস্ব স্টাইল আছে, ভয়েস আছে, আমাদের কারো স্টাইলের সাথে কারো স্টাইল মিলবে না। অতএব কথার ভঙ্গি, চেহারার ভাষা, চোখ বড় হয়ে গেল কিনা, টাক হয়ে গেল কিনা, ভয়েস স্বর বেড়ে গেছে কিনা, এগুলোতে না থেকে মূল সাবস্টেন্সে যেন আমরা থাকি। যে মোদ্দা কথাটা কি? মোদ্দা কথা হচ্ছে আমার প্রত্যেকটা বাহিনী আমরা 71-এর ফৌজের মতো করে দেখতে চাই। আমি এখান থেকে শুধু জেনারেল উসমানীকে দেখতে চাই, আমি হাজার হাজার জিয়াউর রহমানকে দেখতে চাই, আমি হাজার হাজার যেই সেক্টর কমান্ডাররা ছিল, মেজর জলিলকে দেখতে চাই, যারা মানে আগ্রাসী যে মানে যুদ্ধ ছিল সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আমি এটা দেখতে চাই না দেশে আমাকে রাত 2টার সময় উঠায় নিয়ে চলে যাবে।
সে আমার ভোটের বদলে আপনার জন্য রাতের বেলা ভোট করে দেবে, এর বদলে সে প্লট নেবে, ফ্ল্যাট নেবে, টাকা নেবে, এটা তো আমি চাই না। আমি চাই না পাকিস্তান, টার্কি, ইজিপ্টের মতো করে আমার সেনাবাহিনী আনপ্রফেশনাল হোক। ডক্টর শশী থারুর আছে, আপনার কংগ্রেসের পলিটিশিয়ান, আপনার ডিপ্লোম্যাট ছিলেন, তার একটা বিখ্যাত কথা আছে এই ব্যাপারে, যে প্রত্যেক রাষ্ট্রের একটা সেনাবাহিনী থাকে। পাকিস্তানের ব্যাপারে তিনি বলেছেন পাকিস্তানের সেনাবাহিনীর একটা রাষ্ট্র আছে। এবং পাকিস্তানের আমাদের যারা বন্ধুরা আছে, আপনারা আমাদের একসাথে পড়াশোনা করেছি, তারা প্রায়ই বলে যে তোমরা ৭১-এ পাকিস্তানের সেনাবাহিনী থেকে মুক্ত হয়ে গেছো, আমরা এখনো এই সেনাবাহিনী থেকে মুক্ত হইতে পারি নাই, আমরা এখনো সেনাবাহিনীর পরাধীন রাষ্ট্রে থাকি। তাহলে এই যে বাস্তবতাগুলো তৈরি হচ্ছে, পাকিস্তান ৭৭ বছরেও একটা গণতান্ত্রিক সরকারের 5 বছর শেষ করতে পারে না। তো এই অভিজ্ঞতা থেকে কি, এই ভালোবাসা, এই আবেগ, আমার রাষ্ট্র গড়ার, এখান থেকে আমি সংস্কারের কথা বলি, আমি পুলিশের সমালোচনা করি, আমি আমলাদের সমালোচনা করি, আমি প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মচারীর সমালোচনা করি, ডিপার্টমেন্টের সমালোচনা করি। কেন করি? আমি রাষ্ট্রটাকে রাষ্ট্র দেখতে চাই।